প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আমি আজকের ভারত বাংলাদেশ প্রেক্ষাপট এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে রাশিয়া এবং ইউক্রেনের প্রেক্ষাপটের সাথে সাদৃশ্য রেখে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল এবং কিভাবে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটে ভারত বাংলাদেশ ও যুদ্ধের দিকে এগোচ্ছে। এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ভিডিও শুরু করার পূর্বে আমার একটা অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং আপনার মতামত একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো নাও লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো দর্শক, আজ থেকে 3.5 কি 4 বছর আগে আমরা যদি ফিরে তাকাই তাহলে ইউক্রেন কি বলেছিল? ইউক্রেন বলেছিল ইউক্রেন ন্যাটো সদস্য পদ চায় এবং আমেরিকা তাকে কি অফার দিয়েছিল? আমেরিকা তাকে অফার দিয়েছিল আমেরিকা তাহলে রাশিয়ার সীমান্তে ইউক্রেনের ভূমি ব্যবহার করে একটা এয়ারবেস তৈরি করবে এবং ইউক্রেনকে সাথে সাথে ভেটো দিয়ে রাশিয়া বলেছিল তুমি যদি এটা করতে যাও তাহলে রাশিয়া তোমার উপরে আক্রমণ করবে। তখন ইউক্রেন কি বলেছিল? তখন ইউক্রেন বলেছিল যে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। ইউক্রেনের প্রেসিডেন্ট কি বলেছিল? আমরা স্বাধীন দেশ, আমাদের সার্বভৌমত্ব আছে, আমাদের নিজস্ব মতামত আছে, আমাদের মতামত এবং আমাদের ইচ্ছা মতন আমরা যদি অন্য কোনো দেশকে আমাদের ভূমি ব্যবহার করে তাদের এয়ারবেস তৈরি করতে দিতে যাই তাহলে রাশিয়া আপনাদের কি সমস্যা? এই কথার পরিপ্রেক্ষিতেই আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইউক্রেনের প্রায় 2/3 ভূমি রাশিয়া দখল করে নিয়েছে এবং এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি আর 1 বছর চলমান থাকে তাহলে সম্পূর্ণ ইউক্রেন রাশিয়া দখল করে নিয়ে যাবে। তাহলে আলটিমেট ক্ষতিটা কার হলো? পানিতে থাইকা কোনোদিন কুমিরের লগে যুদ্ধ করা যায় বলুন তো দর্শক? তাহলে আপনি এটা ভাবুন যে পৃথিবীর সবচেয়ে বড় দুইটা পরাশক্তি, একটি হচ্ছে রাশিয়া, অন্যটি আমেরিকা। এখন আপনি পানিতে থাইকা যদি রাশিয়ার সাথে টক্কর নিতে যান তাহলে রাশিয়া আপনাকে ছেড়ে দিবে। ঠিক এই ঘটনাটাই ঘটতে চলছে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের ভিতরে। কি হয়েছে? আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি চীন সফরে গেছেন। চীন সফরে গিয়ে তিনি কি বললেন? চীন সফরে গিয়ে তিনি বললেন এটা যে লালমনিরহাট জেলায় চায়নার জন্য একটা এয়ারবেস তৈরি করবেন। বাংলাদেশ এবং চায়নার ব্যবসা বাণিজ্য উন্নতিকরণের ফলে এটা করবেন এবং মংলা বন্দরকে সম্পূর্ণ চায়না। তো বাংলাদেশ এবং চায়নার যে ব্যবসায়িক এবং বাণিজ্যিক সম্পর্কটাকে আরো মজবুত এবং দৃঢ় করার উদ্দেশ্যে একথা চীনে গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব একথা বলেছিলেন। তো ভারত কি করলো? ভারত তাদের 7 সিস্টার তথা তাদের যে চিকেন নেক লালমনিরহাটের ওই প্রান্তে শিলিগুড়ি করিডোরে তারা সাথে সাথে তাদের যে প্রতিরক্ষা দ্বিগুণ বাড়িয়ে দিল এবং যুদ্ধ বিমান মোতায়েন করলো। এবং ভারতের এমন কোনো শক্তিশালী অস্ত্র নাই যেটা এই শিলিগুড়ি সীমান্তে না এনে ঘাঁটি দিচ্ছে। এমন কোন অস্ত্র নাই যেটা শিলিগুড়ি সীমান্তে আনে নাই। তো এবার চিন্তা করুন, ঠিক সেম কাহিনীটাই তো রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে শুরু হয়েছিল। যেটা ইউক্রেন করছিল, যেটা ইউক্রেন করতে চাইছিল, সে ন্যাটোতে যোগ দিবে এবং ইউক্রেনের ভূমি রাশিয়ার সীমান্তে সেখানে একটা আমেরিকার এয়ারবেস তৈরি করবে। এই কথার কারণে এবং এই যে ইউক্রেনের এই ভুলের কারণে আজকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সমস্ত ইউক্রেন রাশিয়া দখল করে নিতে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আপনি ভাবেন পৃথিবীর ভিতরে যেই দেশগুলো পরাশক্তিতে সবচেয়ে এগিয়ে আছে তার ভিতরে 1 নম্বরে রাশিয়া, 2 নম্বরে আমেরিকা, 3 নম্বরে চায়না, 4 নম্বরে ভারত। এখন অন্য সব দেশের যেই শক্তি থাকুক সেটা আমাদের কোনো কাজে আসবে না, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র, যেই রাষ্ট্রে অন্তত 32টা জেলা যেই রাষ্ট্রের সাথে প্রতিবেশী রূপে অবস্থান করছে, যেই রাষ্ট্রের একমাত্র প্রতিবেশী দেশ ভারত এবং মায়ানমার। মায়ানমার তো সম্পূর্ণ 2টা জেলায়, কক্সবাজার এবং বান্দরবান জেলায় শুধুমাত্র মায়ানমারের সীমানা আছে। বাংলাদেশের আর সব সীমানাগুলা 32টা জেলার সীমানা নিয়ে ভারত অবস্থান করছে। তাহলে বুঝতে হবে যে সার্বভৌমত্বের দিক থেকে ভারত আমাদের কি কি ক্ষতি করতে পারে। আমরা ভারত ছাড়া কোথাও বের হইতে পারি না, ভারত ছাড়া আমরা কোনো কিছু কল্পনাও করতে পারি না। হ্যাঁ, বাংলাদেশের অনেক আমজনতা আছে যারা ভারত বিদ্বেষী করে
ভারত বয়কট আন্দোলন করে, আসলে তো বাস্তবতা এটা না। বাস্তবতা চিন্তা করতে হবে যে আসলে বাস্তবতা কি। তো এখন কি হলো, তো এই যে ভারত আর চীন, এরা দুইজনে কি সম্পর্ক? ভারত আর চীনের ভিতরে অহিনকুল সম্পর্ক। এই অহিনকুল সম্পর্কের ভিতরে আমাদের কি দরকার আছে চীনের সাথে যাইয়া এরকমের কথাবার্তা বলা, ভারতের নাকের ডগায় চীনের এয়ারবেস তৈরি করতে দেয়া? এই কথাবার্তার মাধ্যমে ভারত বাংলাদেশ কি যুদ্ধের দিকে এগোচ্ছে না? ভারত বাংলাদেশের সম্পর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতন এরকমের অস্থিতিশীল হয়ে যাচ্ছে না? ইতিমধ্যেই ভারত ট্রান্সশিপমেন্টের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। এইসব না যে তাদের দেশে অনেক ট্রাফিক জ্যাম হচ্ছে, এগুলো হচ্ছে মুখের বলা কথা, কিন্তু মনের ভিতরে ভারতের অনেক কিছু আছে। এমনিতেও 5ই আগস্ট শেখ হাসিনা সরকার যখন পতন হয়েছে, শেখ হাসিনা ভারতে আত্মগোপন করে আছে বা পালিয়ে আছে, সেটা কিন্তু ভারত আজও পর্যন্ত ভালোভাবে মেনে নিতে পারে নাই। তাদের সমস্ত ডিপ স্টেট বাংলাদেশের ভিতরে কাজ করতেছে সেই হাসিনা সরকারকে আবার পুনর্বাসিত করার জন্য, হাসিনাকে আবার প্রধানমন্ত্রী রূপে এই দেশে আনার জন্য, আবার হাসিনা সরকারকে যাতে যদি নির্বাচনও হয় সেই নির্বাচনে যাতে আওয়ামী লীগ সরকার গঠন করতে পারে, সেজন্য ভারত ওতপ্রোতভাবে কাজ করছে। ভারতের সাথে এবার আসেন, ভারতের সাথে কে কে আছে? ভারতের সাথে রাশিয়া আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, তারপরে সৌদি আরব আছে, এরকমের আরো অনেক দেশের প্রধানমন্ত্রী তথা তাদের দেশের কূটনীতি এই আওয়ামী লীগ সরকার এবং ভারতকে সমর্থন করছে। তাহলে আলটিমেট পরিস্থিতিটা কি যাচ্ছে? ভারত কেন ভারত বাংলাদেশ সীমান্তে যুদ্ধ বিমান মোতায়েন করবে? তাদের এমন কোনো অস্ত্র নাই যেগুলো ভারত বাংলাদেশ সীমান্তে সেখানে মোতায়েন করবে? তাদের প্রতিরক্ষা কেন 2-3 গুণ বৃদ্ধি করবে? এটা কি ভারত বাংলাদেশ যুদ্ধের দিকে এগোচ্ছে না? যেটা 3.5 থেকে 4 বছর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগে যেটা দেখা গেছিল সেটা হচ্ছে না? তাহলে আমাদের ভবিষ্যৎ কি? আমাদের ভবিষ্যৎ তাহলে ইউক্রেনের মতনই হবে, এটা আপনি লিখে রাখেন। কারণ পানিতে থাইকা কোনোদিন কুমিরের লগে যুদ্ধ করা যায় না। এবং এই সব কারণে আলটিমেট লাভবান হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এ কথা কেন বললাম? এই যে ভারতকে উস্কাইয়া দেওয়া, ভারত তো এমনি আওয়ামী লীগ সরকারের পতনের পরে যখন শেখ হাসিনা সেখানে আশ্রয় নিচ্ছে তাকে তো সমর্থন করতেই আছে। তারপরে এখন যে কার্যকলাপগুলো হচ্ছে, ভারত বয়কট আন্দোলন, ভারতের পণ্য ব্যবহার করব না, ভারতকে ছাড়া সোজা মেরুদণ্ডে দাঁড়িয়ে থাকবো, এইসব এই যে খবরগুলা, এগুলা কি ভারতে যাচ্ছে না? ভারতের প্রধানমন্ত্রী, ভারতের জনগণ এগুলা দেখতেছে না? এতে কি হয়? এতে বাংলাদেশের প্রতি ভারতের ক্ষোভ আরো বেড়ে যায়। এজন্য ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, ট্রান্সশিপমেন্ট বাতিল করছে, আরো কত কি করবে, এবং ভবিষ্যতে আস্তে আস্তে সম্পর্কটা যুদ্ধের দিকে ধাবমান হচ্ছে। এখন আসুন যে এই বিষয়ে আলোচনা করি যে এই সব কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কতটা শক্তিশালী হচ্ছেন। এখন এই যে এইগুলা করতেছে বাংলাদেশের জনগণ তথা বাংলাদেশের সরকারের যারা ক্ষমতায় আছেন, এতে ভারত তথা ভারতের জনগণ এবং ভারতের সরকারের ক্ষমতায় আছেন যারা, অথবা ভারতের বিরোধী দল যারা আছেন, সবাই কিন্তু বাংলাদেশের প্রতি নিন্দা করছেন। এতে ভারত আসলে আওয়ামী লীগ মুখী, একচেটিয়া আওয়ামী লীগ মুখী হয়ে যাচ্ছে। অন্য কোনো সরকারের উপরে, অন্য কোনো দলের উপরে ভারত বিশ্বাস রাখতে পারছে না। এই কারণেই, কারণ শেখ হাসিনার আমল বলেন বা বিএনপির আমল বলেন, কোন সময় কিন্তু ভারতকে উস্কাইয়া দিয়া এরকমের কোনো কার্যক্রম বাংলাদেশে কেউই করতে চায় না। কারণ পানিতে থেকে কোনোদিন কুমিরের সাথে যুদ্ধ করা যায় না। তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কেন করলেন এটা? তাহলে আমি কি বলবো যে আসলে ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু হতে মাত্র সময়ের ব্যাপার, যে রকমের পরিস্থিতি শুরু হয়েছে। এইসব কথাবার্তাগুলা কিন্তু আমার না, আমার ব্যক্তিগত এইসব কথাবার্তাগুলা না। এইসব কথাবার্তাগুলা লেখে ভারতের দৈনিক একটা অনেক বড় পত্রিকা আনন্দবাজার, ভারতের CNN এই বিষয় নিয়ে রিপোর্ট করে। এগুলা কি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকারের যারা ক্ষমতা আছে তারা কি দেখে না? তো যাই হোক, এইসব থেকে আলটিমেট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি শক্তিশালী হচ্ছেন। অপরদিকে আমেরিকার যে প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন বাইডেন, তিনি আসলে আওয়ামী লীগ সরকারের সাথে অতটা ভালো সম্পর্ক ছিল না, কিন্তু পরে যিনি ক্ষমতায় আসছেন ডোনাল্ড ট্রাম্প, তার সাথে কিন্তু আওয়ামী লীগ সরকারের অনেক ভালো সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ সব বিষয়টা বাংলাদেশের মোদির উপরে ছেড়ে দিয়েছে। আবার মোদি ডোনাল্ড ট্রাম্প দুইজনে বন্ধু,
এদিক থেকে আমেরিকা 100% আওয়ামী লীগকে সমর্থন করবেন, কারণ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় জয় হাজার হাজার কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছিল, এটা আপনাদের হয়তো মনে থাকার কথা। অপরদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনার অনেক ভালো সম্পর্ক, সেদিক থেকে ফ্রান্স আওয়ামী লীগ সরকারকে বা আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় যিনিই থাকবেন তাকে সমর্থন করবে। অন্যদিকে সৌদি আরবের সাথেও আওয়ামী লীগ সরকারের সবচেয়ে ভালো সম্পর্ক আছে, এজন্য সৌদি আরব থেকে বাংলাদেশে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন। অপরদিকে আমেরিকা থেকেও বিভিন্ন ধরনের ইস্যুতে বাংলাদেশি স্টুডেন্টদের আবার বাংলাদেশে ফেরত পাঠাচ্ছেন, এবং সূত্রমতে জানা গেছে খুব অল্প সময়ের ভিতরে আমেরিকা বাংলাদেশের উপরে ভিসা নিষেধাজ্ঞা জারি করতে চলেছেন। অপরদিকে আরেকটা পরাশক্তি রাশিয়া, যেটাও আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে। আপনারা জানেন ইতিমধ্যে কিছু মাস পূর্বে যখন এই সরকারের যারা ক্ষমতায় আছেন তারা কথাবার্তা বলেছিলেন যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $5 বিলিয়ন অর্থের কারচুপি করেছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, কিন্তু রাশিয়ার সাথে সাথে ভেটো দিয়ে কি বলেছেন, না, রাশিয়া এই কথা সমর্থন করে না। এ থেকে বোঝা গেল রাশিয়া আওয়ামী লীগ সরকারকে সমর্থন করে। এজন্য বলছি যে আওয়ামী লীগের শক্তি দিনে দিনে দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া অন্য একটা শক্তির জায়গা হলো বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ এখন এটা বিশ্বাস করতে শুরু করেছে যে ওই স্বৈরাচারের আমলে ভালো ছিলাম, তখন এইসব চুরি ডাকাতি খুন খারাপি ছিনতাই ধর্ষণ এগুলা হইতো না, এত বেশি হইতো না যেটা এখন বর্তমানে হচ্ছে। তো এই জন্য বাংলাদেশের জনগণ, যেটা আসলে শক্তির উৎস, সেখান থেকেও আওয়ামী লীগ সভানেত্রী তিনি শক্তি দ্বিগুণ আকারে বৃদ্ধি করতে শুরু করেছেন। অপরদিকে দেখা গেছে যে আওয়ামী লীগের সভানেত্রী যিনি শেখ হাসিনা, তিনি তার বিভিন্ন অডিও বার্তায় সব সময় বলতে থাকেন দেশে ফিরে তিনি এই সকল কর্মকাণ্ডের বিচার করবেন, এবং তিনি বেশি দূরে নাই, বাংলাদেশ থেকে খুব কাছাকাছি আছেন, যে কোনো সময় টুপ করে ঢুকে পড়তে পারেন। এই কথার ভিত্তিতে এবং আওয়ামী লীগের সাথে যে কূটনৈতিক সম্পর্ক আছে অন্য আমাদের প্রতিবেশী দেশগুলা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে তথা ইউরোপের দেশগুলোর সাথে, এতে শেখ হাসিনা খুব অল্প সময়ের ভিতরে বাংলাদেশে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন বাংলাদেশের সরকারের ক্ষমতায় থাকা ব্যক্তিবর্গরা। তাই সাথে সাথে আমাদের প্রধান উপদেষ্টা, তার কাছে একটা গোয়েন্দা রিপোর্ট এসেছে, এবং তিনি কি করলেন, সাথে সাথে প্রথমে যে কাজটা করলেন, আওয়ামী লীগের 150 থেকে 200 জন আইনজীবীকে আগে জেলে বন্দী করলেন। কারণ আগে নেতাদের বন্দী করার আগে যদি আইনজীবীদের বন্দী করা যায় তাহলে তাদের পক্ষে মামলা লড়ার জন্য কেউ থাকবে না, এবং তাদের আর জামিন করানোর জন্য কেউ থাকবে না। তো এরপরে আস্তে আস্তে তিনি আওয়ামী লীগের যত নেতা আছে তাদেরকে গ্রেফতার করতে শুরু করলেন। তো দর্শক, খেলাটা এবার জমে উঠেছে, কারণ আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, সারা পৃথিবীতে তার নাম ডাক ছড়াই আছে, এবং বিভিন্ন দেশের সাথে তার বিভিন্ন রকমের সম্পর্ক আছে। কিন্তু এক জায়গায় সমস্যা আছে যে রাজনৈতিক মহলে এই কূটনীতিতে তিনি অতটা বেশি শক্তিশালী না, যতটা বেশি শক্তিশালী সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কারণ আওয়ামী লীগ সভানেত্রী বাংলাদেশে এই 5 টার্ম ক্ষমতায় ছিলেন, 5 টার্ম ক্ষমতায়, তার সাথে প্লাস আরো 2 বছর, তার মানে টোটাল 27 বছর তিনি কোনো একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই কারণে বিভিন্ন দেশের সাথে তার রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক তথা ব্যক্তিগত সম্পর্ক আছে। আপনি যদি এখন চায়নার সম্পর্কে কথা বলতে যান তাহলে আপনি দেখতে পাবেন যে চায়নায় গিয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনকে এই কথা বললেন যে তাদের সাথে ব্যবসা বাণিজ্যের উন্নতি করবেন, লালমনিরহাটে তাদের জন্য এয়ারবেস তৈরি করবেন, তাদের সাথে বাণিজ্যিকভাবে ব্যবসা বাণিজ্য উন্নতিকরণের লক্ষ্যে বাংলা বন্দরকে সম্পূর্ণ চায়নামুখী করে তুলবেন। এইসব কথাবার্তায় চীন অতটা গলবে না। কারণ প্রিয় দর্শক, একটা জিনিস লক্ষ্য করেন, বিগত দিনে বাংলাদেশের যত উন্নয়নমূলক কাজবাজ হয়েছে, আপনি ধরেন বঙ্গবন্ধু টানেলের কথা, ধরেন পদ্মা সেতুর কথা, বাংলাদেশে হাজার হাজার ফ্লাইওভার করছে, সেগুলা সব চায়না প্রজেক্ট, এবং এই চায়না প্রজেক্ট গুলা চায়নাকে দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতএব চীন যে আওয়ামী লীগ তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গিয়ে কথা বলবে, এরকমটা ভাবা আসলে বোকামি। চীন এখন মিডল পয়েন্টে আছে,
আমাদের প্রধান উপদেষ্টা তার পক্ষেও নাই, আওয়ামী লীগের পক্ষেও নাই। তবে তলে তলে এবং মন থেকে চীন কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করে। আপনি লিখে রাখেন আমার কথা। তো এর জন্য বাংলাদেশে আওয়ামী লীগের শক্তি দিনে দিনে দ্বিগুণ আকারে বৃদ্ধি পেতে চলেছে। অপরদিকে আর একটা গুরুত্বপূর্ণ খবর হলো, আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বর্তমানে রাশিয়া সফরে গেছেন। আমি জানি না বাংলাদেশের এই যে সার্বিক পরিস্থিতি কতটা ভালো যাচ্ছে তা আপনারাও জানেন। এই মুহূর্তে কেন আমাদের সেনাপ্রধান রাশিয়া সফরে গেলেন, এবং ঠিক যখনই আমাদের সেনাপ্রধান রাশিয়া সফরে গেলেন তখনই রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা আমন্ত্রণ পত্র জানালেন, এবং সেখানে নরেন্দ্র মোদীও যাচ্ছে। জানি না নরেন্দ্র মোদী এবং পুতিন এবং বাংলাদেশের সেনাপ্রধানের মধ্যে কোন আলোচনা হবে। তো এ থেকেও বোঝা যায় যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আসলে ভালো না। যে কোনো সময় বাংলাদেশে একটা অনেক বড় রকমের সমস্যার ভিতরে জড়াই যাবে। আপনারা যদি লক্ষ্য করেন, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আরাকান আর্মি এখন খেলছে। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সেখানে এসে বাংলাদেশের এই স্বাধীন দেশের বুকে এসে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ধরনের গোষ্ঠীর উপরে আক্রমণ করছেন, বিভিন্ন উপজাতির উপরে আক্রমণ করছেন, বাংলাদেশি জনগণের উপরে আক্রমণ করছেন, সেখান থেকে বিভিন্ন ধরনের চুরি ডাকাতি করছেন, বাংলাদেশি জনগণকে বেঁধে ধরে বেঁধে নিয়ে যাচ্ছেন, গুম করছেন, খুন করছেন। আরাকান আর্মিরা এখন বর্তমানে পার্বত্য চট্টগ্রামে তাণ্ডব চালাচ্ছে। অন্যদিক থেকে আমেরিকা চাপ দিচ্ছে আমাদের প্রধান উপদেষ্টাকে। তার ইতিমধ্যেই আমেরিকার অনেক উচ্চ পর্যায়ের লোকজন বাংলাদেশে এসে গেছেন, কারণ আপনারা তো জানেন যে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে তখনও তিনি একটা কথাই বলেছেন যে যদি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাকে দিয়ে দিতাম তাহলে বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারতাম। এবং আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন যে একটা মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগ সরকারের পতন করা হয়েছে। তো এখন সেই মেটিকুলাস ডিজাইন করতে আমেরিকা যে তাকে সাহায্য সহযোগিতা করছে এবং সেই ডিজাইন করতে কত টাকা খরচ হয়েছে তার মুখোশ ডোনাল্ড ট্রাম্প উন্মোচন করে দিয়েছেন। তো এখন আমেরিকা থেকেও চাপ দিচ্ছে তাহলে সেন্ট মার্টিন আমাদের দিয়ে দাও, কিন্তু সেন্ট মার্টিন দেওয়া তো এত সহজ না, কারণ বাংলাদেশের জনগণ এটা তাদের শরীরে রক্ত থাকতে কোনো দিনও মেনে নেবে না। তো সেদিক থেকেও আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক আস্তে আস্তে দিনে দিনে অবনতির পথে যাচ্ছে। এদিক থেকে আমেরিকার ডিপ স্টেট আবার বাংলাদেশকে নিয়ে নতুন ভাবে খেলবে। ভারত খেলতেছে, আবার রাশিয়া আমাদের সেনাপ্রধান গেছে, সেখানে রাশিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করছে, সেখানে আবার নতুন খেলা হবে। আবার সেনাপ্রধান বাংলাদেশে ফিরলে তিনি আবার নতুন করে খেলবেন। তো আর কত খেলা দেখবো আমরা বাংলাদেশের জনগণরা বলতে পারেন? শেষ পর্যন্ত বাংলাদেশ অনেক বড় একটা অস্থিতিশীল, অরাজনৈতিক এবং যুদ্ধ বিধ্বস্ত দেশে পরিণত হতে চলেছে। কারণ বাংলাদেশের জনগণও তো ঠিক ইউক্রেনের মতনই কথা বলছে। বাংলাদেশের জনগণ বলছে আমরা স্বাধীন দেশ, আমাদের স্বাধীনতা আছে, আমাদের সার্বভৌমত্ব আছে, আমরা যে কোনো দেশকে আমাদের ব্যবসা বাণিজ্য উন্নতিকরণের জন্য আমন্ত্রণ জানাইতে পারি, সেটা চীন হোক, আমেরিকা হোক, রাশিয়া হোক, ফ্রান্স হোক, ইটালি হোক, সৌদি আরব হোক, যে কাউকে আমন্ত্রণ জানাইতে পারি। কিন্তু ভারতের নাকের ডগায় বসে খেললে ভারত ছেড়ে দেবে না। এই জন্যই বলি ভারত বাংলাদেশ সম্পর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতন তাদের দিকে ধাবমান হচ্ছে। আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন প্রিয় দর্শক। অপরদিকে আরো একটু যদি খেয়াল করেন তাহলে চীনের উপরে আমেরিকা 145% শুল্ক আরোপ করেছে। এখন বর্তমানে চীন এবং আমেরিকার বাণিজ্যে ভাটা পড়ে গেছে। চীন এবং আমেরিকার মধ্যে কোনো বাণিজ্যই থাকবে না এই শুল্ক আরোপের ফলে। এখন চীন কি করছে? চীন অস্ট্রেলিয়ার কাছে গেছে যে আসো আমরা দুজনে ব্যবসা বাণিজ্যের উন্নতি করি। অস্ট্রেলিয়া তাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। এখন চীনও ভারতমুখী হচ্ছে। আবার এই ভারতে আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। তাহলে দেখেন আওয়ামী লীগের শক্তি কিভাবে বৃদ্ধি পায়। কারণে ভবিষ্যতে বাংলাদেশের জনগণের জীবনে দুর্ভিক্ষ নেমে আসতে চলল। তো প্রিয় দর্শক, এই পর্যন্তই আজকের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করুন।